ডিসকাস করতে চলেছি একটা নিউ চ্যাপ্টারের নাম হচ্ছে প্ল্যান্ট কিংডম। ফার্স্টলি আমরা ডিসকাস করেছিলাম লিভিং ওয়ার্ল্ডের পরের চ্যাপ্টার হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন এবং তারপরের চ্যাপ্টার হচ্ছে প্ল্যান্ট কিংডম। আমরা দেখতে পাই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে যে ক্লাসিফিকেশন সিস্টেম আছে সেই ক্লাসিফিকেশন সিস্টেম অনুসারে 5 কিংডম ক্লাসিফিকেশন আমরা ডিসকাস করেছি এবং এই 5 কিংডম ক্লাসিফিকেশনে আছে কিংডম মনেরা, কিংডম প্রোটিস্টা, কিংডম প্ল্যান্টি অ্যান্ড কিংডম অ্যানিমেলিয়া। যেখানে কিংডম প্ল্যান্টি যেটা আছে সেটাকে আমরা বলছি প্ল্যান্ট কিংডম এবং সেই প্ল্যান্ট কিংডম সম্পর্কে ডিটেলস ডিসকাশন আমাদেরকে এখানে করতে হবে। ওকে, তো এই চ্যাপ্টারের মধ্যে আমরা প্ল্যান্ট কিংডম সম্পর্কে পড়বো, যেখানে প্ল্যান্ট কিংডমের মধ্যে কোন কোন ডিভিশনস আছে, তার মধ্যে কি কি ক্লাস আছে এবং সেখানে কি কি অর্গানিজম আছে, তাতে কি কি ক্যারেক্টারিস্টিক আছে, সেগুলো সম্পর্কে আমরা ডিসকাস করবো। তো ফার্স্টলি আমরা স্টার্ট করছি আমাদের ইন্ট্রোডাকশন পোর্শন, যেখানে আমরা যদি ডিসকাস করি যে এই যে কিংডম ক্লাসিফিকেশনের কথা আমরা বলছি, সেই কিংডম ক্লাসিফিকেশনের ইভলিউশন কিভাবে হয়েছে, কিভাবে এটা ডেভেলপ হয়েছে। তো কিংডম ক্লাসিফিকেশন একদম আর্লিয়েস্ট যেটা ছিল সেটা হচ্ছে টু কিংডম ক্লাসিফিকেশন। টু কিংডম ক্লাসিফিকেশনের আগে, কিংডম ক্লাসিফিকেশন স্টার্ট হওয়ার আগে কোনো সাইন্টিফিক বেসিস জেনারেলি ছিল না। মানুষ আর্লিয়েস্ট টাইমে তাদের নিড এবং ইউজের উপর বেস করে তারা ক্লাসিফিকেশন করতো। যেমন আমরা যদি এক্সাম্পলে বলি, যে সমস্ত অ্যানিমেল গুলো আছে তাদেরকে তারা কিভাবে ডিভাইডেড করতো, তারা কিভাবে ইউজ করছে তার উপরে, তারা কি ডোমেস্টিক্যালি সেটাকে ইউজ করছে নাকি সেটা ওয়াইল্ড, তাদেরকে ডোমেস্টিক্যালি তারা পোষ মানাতে পারছে না। যদি তারা ডোমেস্টিক্যালি ইউজ করে তাদেরকে বলা হয় ডোমেস্টিক অ্যানিমেল, আর যদি তাদেরকে ডোমেস্টিক্যালি ইউজ না করতে পারে তখন সেটাকে বলা হয় ওয়াইল্ড অ্যানিমেল। এটা আমরা আর্লিয়েস্ট ক্লাসিফিকেশনে দেখতে পাই, তাই না? ওরকমই এরকম ভাবে কি হচ্ছে যে ক্লাসিফিকেশন সিস্টেম সেটা আর্লিয়েস্ট টাইমে ছিল ইউজ অ্যান্ড অ্যাবিউজের উপরে। যেমন হচ্ছে তারা কোথায় বসবাস করে তাদের হ্যাবিটেটের উপরে বেস করে। তাহলে হ্যাবিটেটের উপরে বেস করে যদি আমরা বলি তো আমরা জানি কি 4 রকমের হতে পারে, তাই না? একটা হচ্ছে যারা ল্যান্ডে থাকে টেরেস্ট্রিয়াল হয়ে থাকে, যারা ওয়াটারে থাকে অ্যাকোয়াটিক হয়ে থাকে, যারা বোথ জায়গাতে থাকতে পারে অ্যাম্ফিবিয়ান্স হতে পারে, আরেকটা হচ্ছে যারা ফ্লাইং, তাই না, যারা ফ্লাই করে, ফ্লাইট অ্যানিমালস। তো এই যে ইউজের উপরে বা তার হ্যাবিটেটের উপরে, হ্যাঁ, মানে সিম্পল ক্যারেক্টারিস্টিকের উপরে বেস করে ক্লাসিফাই করা হতো। পরবর্তীতে সাইন্টিফিক্যালি ফার্স্ট ক্লাসিফাই করার চেষ্টা করেছিলেন তিনি হচ্ছেন অ্যারিস্টটল। যিনি অ্যারিস্টটল কি করেছিলেন, প্লান্টকে মেনলি 3টে পার্টে ডিভাইড করেছিলেন, 3টে ভাগে ডিভাইড করেছিলেন। আর সেই 3টে ভাগ কি কি ছিল? হার্ব, শ্রাব অ্যান্ড ট্রি। এটা কিসের উপর বেস করে? স্টেম নেচার, স্টেম কেমন ধরনের হবে, স্টেমটা কি খুবই সফট হবে নাকি সেটা স্ট্রং হবে অ্যান্ড শর্ট হাইটের হবে, নাকি সেটা লং ট্রি ফরমেশন করবে যেখানে কি হচ্ছে উড ফরমেশন হবে। তো এইরকম ডিফারেন্ট প্রপার্টিজের উপরে বেস করে তিনি কি করেছিলেন, ক্লাসিফাই করেছিলেন প্লান্টকে। ঠিক একই রকম ভাবে অ্যানিমেলকে ক্লাসিফাই করেছিলেন, ব্লাড রেড ব্লাড হবে নাকি উইদাউট রেড ব্লাড হবে। যদি রেড ব্লাড হয় সেটাকে বলা হয় ইনাইমা, আর যদি উইদাউট রেড ব্লাড হয় তখন সেটাকে বলা হয় অ্যানাইমা। তো এইভাবে তিনি ক্লাসিফিকেশন শুরু করেছিলেন। পরবর্তীতে ক্যারোলাস লিনিয়াস আসলেন এবং তিনি কিংডম ক্লাসিফিকেশন স্টার্ট করলেন, সেটা হচ্ছে মোর সাইন্টিফিক ক্লাসিফিকেশনের বেসিস। তো টু কিংডম ক্লাসিফিকেশনে তিনি মেনলি কি করেছিলেন না, সেল ওয়ালের প্রেজেন্স আর অ্যাবসেন্স অনুসারে এটাকে ক্লাসিফাই করেছিলেন। যেখানে যাদের মধ্যে সেল ওয়াল প্রেজেন্ট ছিল তাদেরকে তিনি বললেন প্ল্যান্ট কিংডম, আর যাদের মধ্যে সেল ওয়াল অ্যাবসেন্ট তাদেরকে তিনি বললেন অ্যানিম্যাল কিংডম। তো সেই হিসাবে প্ল্যান্ট কিংডমের মধ্যে কারা কারা একসঙ্গে চলে আসছিল, ব্যাকটেরিয়া, বিজিএ মানে ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়া যাকে বলা হয়, যে প্রোটিস্ট যারা ছিল, প্ল্যান্ট যারা ছিল এবং ফানজাই যারা ছিল, তারা সবাই কিন্তু একসঙ্গে এসে জড়ো হচ্ছিল কোথায়? প্ল্যান্ট কিংডমের মধ্যে। অন্যদিকে অ্যানিম্যাল কিংডমের মধ্যে ছিল প্রোটোজোয়া অ্যান্ড অ্যানিমালস, যে সমস্ত অ্যানিমালস গুলো আমরা দেখতে পাই যে পরিফেরা, নিটারিয়া, টিনোফোরা, তো তারা সবাই কিন্তু এই প্রোটোজোয়ার সঙ্গে একই সঙ্গে অ্যানিম্যাল কিংডমের মধ্যে ছিল। কিন্তু এখানে প্রবলেম ছিল যে আমরা কিন্তু ক্লাসিফিকেশনটাকে খুব মোর সাইন্টিফিক্যালি করতে পারি। কেন? এখানে কি হচ্ছে, ডিফারেন্ট ডিসিমিলারিটি যুক্ত ক্যারেক্টারিস্টিক সম্পন্ন যে অ্যানিমেল গুলো ছিল বা প্ল্যান্ট গুলো ছিল তারাও কিন্তু সব একসঙ্গে চলে আসবে। কিরকম ভাবে? ব্যাকটেরিয়া, বিজিএ এরা সবাই কি হচ্ছে প্রোক্যারিওটিক সেল যুক্ত, বাট প্রোটিস্ট, প্ল্যান্ট এবং ফানজাই যারা আছে তারা ইউক্যারিওটিক সেল যুক্ত। তাহলে প্রোক্যারিওটিক সেল যুক্ত ব্যাকটেরিয়া আর সায়ানোব্যাকটেরিয়া এরা কিন্তু একসঙ্গে চলে আসলো প্ল্যান্ট, প্রোটিস্ট আর ফানজাইয়ের মধ্যে। আবার অন্যদিকে যদি দেখি তাহলে ইউনিসেলুলার ব্যাকটেরিয়া, বিজিএ অ্যান্ড প্রোটিস্ট যারা, তারা একসঙ্গে চলে আসছে মাল্টিসেলুলার ফানজাই অ্যান্ড প্ল্যান্টের মধ্যে। তো সেই জন্য কি হচ্ছে, ক্লাসিফিকেশনটাকে আরো ডেভেলপ করার জন্য 3 কিংডম ক্লাসিফিকেশন। এই 3 কিংডম ক্লাসিফিকেশনে নতুন একটা বেসিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সেল স্ট্রাকচার। সেল স্ট্রাকচার মিনস সেলটা কি প্রোক্যারিওটিক নাকি ইউক্যারিওটিক সেল দ্বারা গঠিত অর্গানিজমটা, তার উপরে বেস করে আমরা এটাকে ক্লাসিফাই করলাম। তো সেখানে একটা নিউ কিংডম আমরা পেলাম যেটাকে বলা হচ্ছে কিংডম মনেরা, এবং কিংডম মনেরার মধ্যে ব্যাকটেরিয়া আর বিজিএ সেপারেট হয়ে গেল।
প্ল্যান্টের মধ্যে থেকে গেল প্রোটিস্টা অ্যান্ড প্ল্যান্ট আর ফাঞ্জাই। এখনো কিন্তু প্রবলেম কি, ফাঞ্জাই আর প্ল্যান্ট হচ্ছে মাল্টিসেলুলার আর প্রোটিস্টা হচ্ছে ইউনিসেলুলার। এই যে প্ল্যান্ট আর ফাঞ্জাই যারা আছে এরা আবার কি হচ্ছে, আমরা যদি নিউট্রিশনালি দেখি তাহলে ফাঞ্জাই হচ্ছে কি স্যাপ্রোট্রফিক আর প্ল্যান্ট হচ্ছে অটোট্রফিক। তাহলে এখানেও কিন্তু প্রবলেম আছে। এখনো অ্যানিমেল এবং প্রোটোজোয়া যারা আছে তারা কিন্তু একই গ্রুপের মধ্যে থেকে গেল। ওই জন্য আমরা নতুন ক্লাসিফিকেশন সিস্টেম স্টার্ট করলাম 3 কিংডম থেকে 4 কিংডম ক্লাসিফিকেশন। যে 4 কিংডম ক্লাসিফিকেশনের থ্যালাস অর্গানাইজেশনের উপর বেস করে আমরা কি করলাম, নতুন একটা কিংডমকে নিয়ে আসলাম, সেটা হচ্ছে প্রোটিস্টা। যেখানে মনেরা যারা ছিল তারা সবাই প্রোক্যারিওটিক একটা গ্রুপে চলে আসলো। প্রোটিস্টাকে আমরা কি করলাম না, যারা ইউনিসেলুলার ইউক্যারিওটিক ছিল তাদেরকে আমরা একসঙ্গে নিয়ে চলে আসলাম। আর যখনই আমরা ইউনিসেলুলার ইউক্যারিওট থেকে একসঙ্গে একটা গ্রুপের মধ্যে নিয়ে আসলাম তখন প্রোটিস্টরা প্ল্যান্ট থেকে এবং প্রোটোজোয়ারা অ্যানিমাল থেকে বেরিয়ে চলে আসলো, এসে একটা নিউ কিংডম স্টার্ট করলো। প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্ল্যান্ট আর ফাঞ্জাই একসঙ্গে আছে। এখানে এখনো পর্যন্ত নিউট্রিশনালি সেটাকে ডিভাইড করতে পারিনি আমরা। অ্যানিমেল কিন্তু সেপারেট হয়ে গেছে। 5 কিংডম ক্লাসিফিকেশন নিউ স্টার্ট হলো। 5 কিংডম ক্লাসিফিকেশন কে দিয়েছিলেন আর.এইচ. হুইটেকার, এটা আমরা জানি। এই আর.এইচ. হুইটেকার অনেকগুলো বেসিসের উপরে বেস করে 5টা বেসিস আছে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে দেখেছি। তো সেখানকার মধ্যে আমি কিছু এখানে তুলে ধরেছি, নিউট্রিশন, রিপ্রোডাকশন মেথড, ইকোলজিক্যাল ইনফরমেশন। এর উপরে বেস করে তিনি কি করলেন, ফাঞ্জাই, মনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া 5টা কিংডমে সেটাকে ডিভাইড করলেন। ফাঞ্জাইরা সেপারেট হয়ে গেল প্ল্যান্টিদের থেকে, স্যাপ্রোট্রপিক ইউক্যারিওট যারা ছিল মাল্টিসেলুলার। মনেরা যারা তারা সব প্রোক্যারিওটিক হয়ে গেল। প্রোটিস্টা ইউনিসেলুলার ইউক্যারিওটিক হয়ে গেল। প্ল্যান্টি যারা তারা প্ল্যান্ট, অনলি প্ল্যান্টকেই কনসিস্ট করলো। আর শেষে অ্যানিমেলিয়া যারা শুধুমাত্র অ্যানিমেলকেই কন্টেইন করলো। এখানেও একটা প্রবলেম হচ্ছে, এই যে প্রোটিস্টার মধ্যে যে প্রোটিস্ট আর প্রোটোজোয়ারা ছিল এরা কিন্তু ক্যারেক্টারিস্টিক্যালি ডিফারেন্ট হয়। তাহলে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক যুক্ত ইউনিসেলুলার সমস্ত ইউক্যারিওট গুলোকে যখন আমরা একটা গ্রুপের মধ্যে নিয়ে আসছি, এখানে কিন্তু সাইন্টিফিক্যালি বেসিস করে আমরা এটাকে ক্লাসিফাই করতে পারি। দেন আমরা যদি দেখি 6 কিংডম ক্লাসিফিকেশন অ্যান্ড 3 ডোমেইন ক্লাসিফিকেশন। 6 কিংডম ক্লাসিফিকেশন, 3 ডোমেইন ক্লাসিফিকেশন আফটার 5 কিংডম ক্লাসিফিকেশন আসলো, যেখানে আমরা মনেরাকে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করে দিলাম। একটাকে বলছি আর্কি ব্যাকটেরিয়া আর দ্বিতীয়টা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। তাহলে এই যে আর্কি ব্যাকটেরিয়া আর ইউ ব্যাকটেরিয়া, এই যে দুটো নতুন কিংডম তৈরি হলো, তাহলে এই দুটো কিংডম প্লাস আগের পুরনো 4টে কিংডম টোটাল হয়ে গেল 6 কিংডম। আর যদি 3 ডোমেনের কথা বলি, যারা আর্কি ব্যাকটেরিয়া যারা ছিল সেই আর্কি ব্যাকটেরিয়াকে বলা হলো ডোমেন আর্কি, আর ইউ ব্যাকটেরিয়াটাকে নাম দিলাম আমরা ডোমেন ইউ ব্যাকটেরিয়া। আর ফাইনালি বাকি যে 4টে ইউক্যারিওটিক ছিল তাদেরকে আমরা বললাম ডোমেন ইউক্যারিয়া। তাহলে এই 3টে ডোমেনে আমরা এটাকে ক্লাসিফাই করলাম। তো এটা আমরা লাস্ট চ্যাপ্টারে পড়েছিলাম। এবার আমরা এই চ্যাপ্টারে কি পড়বো? এই চ্যাপ্টারে আমরা পড়বো কিংডম প্ল্যান্টিং। যে কিংডম প্ল্যান্টিং মধ্যে আমরা 5টা ডিভিশন দেখতে পাই। সেই 5টা ডিভিশন কি কি? অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে 5 ডিভিশনস আর প্রেজেন্ট ইন কিংডম। আমরা জানি ট্যাক্সোনমি অনুসারে, ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি অনুসারে সব থেকে হাইয়েস্ট হচ্ছে কিংডম। কিংডমের পরে কে আছে? ডিভিশন। ডিভিশনের পরে কে আছে? ক্লাস। তো আমরা এখানে ডিভিশনকে ডিসকাস করলাম। 5 ডিভিশনস প্রেজেন্ট আছে, অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম। ওকে, এই যে অ্যাঞ্জিওস্পার্ম যারা আছে এদেরকে আবার আমরা ডিফারেন্ট ক্লাসিফিকেশন সিস্টেমে ক্লাসিফাই করতে পারি। আর সেই ক্লাসিফিকেশন সিস্টেমগুলোকে যদি আমরা দেখি তো 3টে ক্লাসিফিকেশন সিস্টেম আমাদের এনসিইআরটি ডিসকাস করেছে: আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন সিস্টেম, ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেম অ্যান্ড ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন সিস্টেম। চলো আমরা দেখি এনসিইআরটি আমাদেরকে কি কি বলছে, তারপর আমরা এক এক করে বাকি সমস্ত যে ক্লাসিফিকেশন সিস্টেমগুলো আছে সেগুলোকে আমরা ডিসকাস করবো। কারণ আজকের ডিসকাশন আমাদের অনলি ক্লাসিফিকেশন সিস্টেম পর্যন্তই। নেক্সট ক্লাস থেকে আমরা অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম এন্ড অ্যাঞ্জিওস্পার্মকে ডিসকাস করব। এনসিইআরটি আমাদেরকে বলছে ব্রড ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম। লিভিং অর্গানিজমের যে ব্রড ক্লাসিফিকেশন যেটা হুইটেকার দিয়েছিলেন 1969-এ, সেটা কি হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন। যে 5 কিংডম ক্লাসিফিকেশনে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, অ্যানিমেলিয়া এন্ড প্ল্যান্টি আর প্রেজেন্ট। যেখানে আমরা এই চ্যাপ্টারে কি করছি, ডিল করছি ডিটেলসে কিংডম প্ল্যান্টি সম্পর্কে বা কিংডম প্ল্যান্টি ক্লাসিফিকেশন সম্পর্কে, যেটা পপুলারলি প্ল্যান্ট কিংডম নামে পরিচিত। এই যে প্ল্যান্ট কিংডম, সেই প্ল্যান্ট কিংডমের ক্লাসিফিকেশন কিন্তু ওভার দ্য টাইম চেঞ্জ হতেই চলেছে, যেটা আমরা ডিসকাস করলাম না। তাই এখানে কি হচ্ছে, একটা ক্লাসিফিকেশন, একটা কিংডমই কিন্তু সব থেকে বেশি চেঞ্জ হয়েছে। যেটা প্ল্যান্ট কিংডমের মধ্যে ব্যাকটেরিয়া, বিজিএ, প্রোটিস্টা, প্ল্যান্ট, ফাঞ্জাই সবাই একসঙ্গে ছিল।
পরবর্তীতে সেটা ডিভাইডেড হয়ে গিয়ে মনেরা আর প্ল্যান্টি হয়ে গেল। মনেরার মধ্যে ব্যাকটেরিয়া আর বিজিএ চলে গেল, আর প্ল্যান্টের মধ্যে প্রোটিস্টা, ফানজাই আর প্ল্যান্ট থেকে গেল। যখন আমরা ফোর কিংডম ক্লাসিফিকেশনকে দেখছি, তখন ফোর কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে কি হচ্ছে, ফার্দার কিন্তু প্ল্যান্টি থেকে বেরিয়ে চলে যাচ্ছে কারা, প্রোটিস্টটা বেরিয়ে গিয়ে কি হচ্ছে, প্রোটিস্টা নামক একটা আলাদা অর্গানিজম এই আলাদা একটা কিংডম ফরমেশন করছে। ওকে, পরবর্তীতে প্ল্যান্ট অ্যান্ড ফানজাই এরাও কিন্তু ফার্দার ডিভাইডেড হয়ে গিয়ে ফানজাই কিন্তু সেপারেটেড হয়ে যাচ্ছে, আইসোলেটেড হয়ে যাচ্ছে ফ্রম কিংডম প্ল্যান্টি, যেখানে অনলি প্ল্যান্টস যারা আছে তারা কিন্তু থেকে গেল। তো এনসিআরটি এটাই কিন্তু ডিসকাস করছে যে ওভার দ্য টাইম কি হচ্ছে, প্ল্যান্ট কিংডমের যে ক্লাসিফিকেশন সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে গেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফানজাই অ্যান্ড মেম্বার্স অফ মনেরা অ্যান্ড প্রোটিস্টা হ্যাভিং সেল ওয়াল now been excluded from plenty through though earlier classifications placed in them ancient kingdom। মানে কি, ফানজাই, মেম্বার্স অফ মনেরা অ্যান্ড প্রোটিস্টা যাদের সেল ওয়াল থাকার জন্য তারা সবাই কিন্তু কিংডম প্ল্যান্টির মধ্যে ছিল আর্লিয়ার ক্লাসিফিকেশন সিস্টেমে, যেটা এখন কি হয়েছে, পরস্পর থেকে এক্সক্লুডেড হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। তো নেক্সট কি বলছে, সো দে আর সায়ানোব্যাকটেরিয়া অলসো রেফার্ড টু অ্যাজ ব্লু গ্রিন অ্যালগি। সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি যারা ছিল তারা কিন্তু অ্যাকচুয়ালি কোনো অ্যালগি নয়। আগে এদেরকে অ্যালগি বলে ইমাজিন করা হতো, বিকজ অ্যালগির কালারের সঙ্গে এদের কালার সিমিলার ছিল। তো এইগুলো কি ছিল, আমরা দেখতে পেলাম যে ওভার দ্য টাইম কিভাবে চেঞ্জ হয়েছে সেই বিষয়টা এখানে এনসিআরটি আমাদেরকে ডিসকাস করেছে। দেন আমরা দেখতে পাচ্ছি যে কিংডম প্ল্যান্টির মধ্যে আমরা অ্যালগি, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্মকে আমরা ডিসক্রাইব করবো এই চ্যাপ্টারের মধ্যে, সেটা এখানে আমাদেরকে এনসিআরটি বলছে। ওকে, দেন কি বলছে, ক্লাসিফিকেশন উইদিন অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে ফার্দার ক্লাসিফিকেশনকে আমরা বেশ কিছু ক্লাসিফিকেশন সিস্টেমের মাধ্যমে আমরা ডিসকাস করব, যেখানে সব থেকে আর্লিয়েস্ট সিস্টেম যেটা ছিল সেটাকে বলা হয় আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এই যে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, সেখানে বেসিস কি ছিল, কিসের উপর বেস করে আমরা দেখে আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন সিস্টেমকে তৈরি করছি, তো তার বেসিসে বলা হচ্ছে অনলি গ্রস সুপারফিশিয়াল মরফোলজি। Only gross superficial morphology means কি? Only gross superficial morphology means external structure, আর gross means totally আমরা সেটাকে কোনোভাবে ডিভাইডেডও করছি না। গ্রস যেটাকে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, অবজারভেবল। সুপারফিশিয়াল মানে বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি, একদম সুপারফিশিয়াল, বাইরের সাইডে, ভিতরেও আমরা যাচ্ছি না। তো সেক্ষেত্রে এরকম ধরনের ক্যারেক্টারিস্টিককে আমরা কি করলাম, চুজ করলাম। এবং এরকম ক্যারেক্টারিস্টিকের সংখ্যা কি ছিল, ফিউ ক্যারেক্টারিস্টিক্স আর কনসিডার্ড, অল্প সংখ্যকই আমরা ক্যারেক্টারিস্টিককে নিয়ে কি করছিলাম, এই ক্লাসিফিকেশন সিস্টেম শুরু করছিলাম। এখন কথা হচ্ছে কোন কোন ক্যারেক্টারকে মেনলি এই আর্টিফিশিয়াল সিস্টেমের ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হয়েছিল। দু রকমের ক্যারেক্টার, একটা হচ্ছে ভেজিটেটিভ ক্যারেক্টার আর একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার। অ্যাকর্ডিং টু এনসিআরটি আমরা যদি দেখি, তাহলে হ্যাবিট, কালার, নাম্বার অ্যান্ড শেপ অফ লিভস এরা হচ্ছে ভেজিটেটিভ ক্যারেক্টার, আর অ্যান্ড্রেশিয়াম স্ট্রাকচার এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার। যেমন নাম্বার অফ লিফের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে ফাইলোট্যাক্সির কথা বলতে পারি। ফাইলোট্যাক্সিতে কি হচ্ছে, একটা নোড থেকে একটা লিফ বেরোবে, নাকি দুটো লিফ বেরোবে, নাকি অনেকগুলো লিফ বেরোবে। যদি একটা লিফ বের হয় সেটাকে আমরা জানি অল্টারনেটিভ ফাইলোট্যাক্সি বলা হয়। যদি সেখানে দুটো অপোজিটে থাকে তাহলে সেটাকে বলা হয় কি, অপোজিট ফাইলোট্যাক্সি। আর যদি একসঙ্গে অনেকগুলো থাকে সেটাকে বলা হয় হোল্ড ফাইলোট্যাক্সি। তো এই যে ফাইলোট্যাক্সি অনুসারে আমরা কিন্তু ক্লাসিফিকেশন করতে পারি। ঠিক একই রকম ভাবে শেপের উপর বেস করে সিম্পল নাকি কম্পাউন্ড লিফ হবে সেটাকে আমরা ক্লাসিফাই করতে পারি। কালারের উপর বেস করে কিরকম ধরনের তার কালার সেটার উপর বেস করে ক্লাসিফাই করা যেতে পারে। হ্যাবিটের উপর বেস করে কিভাবে তার ক্লাসিফিকেশন হবে সেটা আমরা করতে পারি। অ্যান্ড্রেশিয়াম স্ট্রাকচার বলতে এখানে স্টামেনকে মেনলি বোঝানো হচ্ছে। অ্যান্ড্রেশিয়াম হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ প্ল্যান্ট, তাই না? প্ল্যান্টের মেল রিপ্রোডাক্টিভ পার্ট হিসেবে অ্যান্ড্রেশিয়ামকে আমরা জানি, যেখানে অ্যান্ড্রেশিয়ামের একটা ইউনিটকে বলা হয় স্টামেন। এই যে স্টামেন গুলো থাকে সেটা ফ্রি অবস্থায় থাকতে পারে বা ফিউজড অবস্থায় থাকতে পারে। যদি ফ্রি অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, কিরকম ভাবে, সেখানে তো কোনো ক্লাসিফিকেশন হতে পারে না। কিন্তু ফিউজড ভাবে থাকলে সেখানে কি হচ্ছে, একটা গুচ্ছে থাকবে, নাকি দুটো গুচ্ছে থাকবে, নাকি তিনটে গুচ্ছে থাকবে, নাকি তারও বেশি গুচ্ছে থাকবে। স্টামেন গুলো পেটালের সঙ্গে কানেক্টেড থাকবে, নাকি থ্যালামাসের সঙ্গে কানেক্টেড থাকবে, নাকি কার সঙ্গে কানেক্টেড থাকবে, তার উপরে বেস করে আমরা এটাকে ক্লাসিফাই করতে পারি। তো এরকম ধরনের যে ক্লাসিফিকেশন সিস্টেম গুলো ছিল সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্যারেক্টারের উপরে বেস করে। এই যে অ্যান্ড্রেশিয়াম স্ট্রাকচারের উপরে বেস করে প্রথম যিনি ক্লাসিফিকেশন করেছিলেন তিনি হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস, আর এটাকে বলা হয় সেক্সুয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। কি বলা হয় এটাকে? সেক্সুয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তাহলে কোশ্চেন আসতে পারে, সেক্সুয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন ইজ ওয়ান টাইপ অফ, কি ধরনের ক্লাসিফিকেশন সিস্টেম? তাহলে অ্যান্সার হবে আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন সিস্টেম। আর এই যে আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন সিস্টেম সেটা কে দিয়েছিলেন? ক্যারোলাস লিনিয়াস। তাহলে কোশ্চেন দিতে পারে সেক্সুয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন কে প্রবর্তন করেন? তাহলে সেখানে অ্যান্সার কি হবে? ক্যারোলাস লিনিয়াস। ওকে, আই হোপ ক্লিয়ার। ওকে,
এই ক্লাসিফিকেশন সিস্টেমের সাপোর্টার কারা কারা ছিলেন, মানে কি এই ক্লাসিফিকেশন সিস্টেমকে ইউজ করে কারা কারা ক্লাসিফিকেশন করেছিলেন, সেক্ষেত্রে আমরা অ্যান্সার পাবো অ্যারিস্টটল, লিনিয়াস, থিওফ্রাস্টাস, এদের নাম। ওকে, এই ক্লাসিফিকেশন সিস্টেমের ড্রব্যাক কি ছিল? এর ড্রব্যাক এটা ছিল যে এখানে যারা কি হচ্ছে ক্লোজলি রিলেটেড স্পিসিস আছে তাদেরকেও আমরা সেপারেট করে দিয়েছিলাম, ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপে তাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম। কেন না, যখন আমরা সেখানে কিছু মাত্র ক্যারেক্টারিস্টিক অবজার্ভ করছিলাম, তো অল্প সংখ্যক ক্যারেক্টারিস্টিক অবজার্ভ করার কারণে ক্লোজলি রিলেটেড স্পিসিস গুলো কিন্তু পরস্পরের থেকে আইসোলেটেড হয়ে যাচ্ছিল। ড্রব্যাক যেটা ছিল, সেই সেকেন্ড ড্রব্যাকটা কি ছিল না, gave equal weightage to both vegetative and reproductive characters. আমরা বলেছিলাম যে আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন সিস্টেম যেটা আছে সেটা কি হচ্ছে দু রকমের ক্যারেক্টারিস্টিকের উপর বেস করে, একটা হচ্ছে ভেজিটেটিভ ক্যারেক্টারিস্টিক আর এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্যারেক্টারিস্টিক। এখানে আমরা দেখতে পাবো যে এই দুই ধরনের যে ক্যারেক্টারিস্টিক এটাকে ইকুয়াল ওয়েটেজ দেওয়া হয়েছিল, এটাই ছিল ড্রব্যাক। কোশ্চেন হচ্ছে এটা ড্রব্যাক হওয়ার কি ইম্পর্টেন্স হলো? দুটোকে আমরা ইকুয়ালি ইম্পর্টেন্স দিতেই পারি, কারণ ভেজিটেটিভ ক্যারেক্টার যেগুলো আছে সেগুলো মোর ইজিলি অ্যাফেক্টেড হয়ে যায় এনভায়রনমেন্ট দ্বারা। মানে এনভায়রনমেন্ট চেঞ্জের সঙ্গে সঙ্গে কি হচ্ছে এর যে ওয়েটেজ, যে ভেজিটেটিভ ক্যারেক্টারিস্টিক গুলো থাকে সেগুলো চেঞ্জ হয়ে যায়। কিরকম ভাবে? যদি আমরা দেখি সিজনালি কি হচ্ছে লিফ যেগুলো থাকে সেগুলো ঝরে পড়ে, তাই না, পাতা ঝরে পড়ে। পাতা ঝরে পড়লে পারে কি হচ্ছে পাতার যে ক্যারেক্টারিস্টিক সেটা কি হচ্ছে আমরা দেখতে পাবো না। যেমন কি হচ্ছে গল্প যদি আমরা বলি পাতার নাম্বারের উপরে, লিভস নাম্বারের উপরে যদি বেস করে ক্লাসিফিকেশন করা হয়ে থাকে, তাহলে শীতকালে আমরা জানি জেনারেলি গাছের পাতা ঝরে যায়, তাহলে তখন কি হচ্ছে লিভস নাম্বার কমে যাচ্ছে, সো সেক্ষেত্রে কি হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। আবার আমরা একটা প্রপার্টি দেখতে পাই আমরা প্লান্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে হেট্রোফাইলি। এই হেট্রোফাইলিতে আমরা কি দেখতে পাই, লাইফ স্টেজের ডিফারেন্ট সময়ে লিফের যে শেপ হয় সেটা ডিফারেন্ট টাইপের হয়ে যায়, তাই না। আবার হ্যাবিটেট বেসিসেও কি হচ্ছে অনেক সময় লিফের শেপ ডিফারেন্ট হয়ে যায়। তাহলে এই যে হ্যাবিটেট বিশেষে বা লাইফ সাইকেলের ডিফারেন্ট স্টেজ বিশেষে যে লিফ শেপ যেটা আছে সেই শেপটা যে ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে আমরা যদি একটা ক্যারেক্টারিস্টিককে যখন ধরছি লিফ শেপ, তো সেই বেসিস আমরা যখন ক্লাসিফিকেশন করছি, যখনই তার সেই লাইফ সাইকেলটা পার হয়ে গিয়ে লিফ শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই লিফ শেপ চেঞ্জ হয়ে গেলে সেক্ষেত্রে কি হবে, ক্লাসিফিকেশন সিস্টেমই চেঞ্জ হয়ে যাবে না। তো ওই জন্য কি হচ্ছে এটা একটা কি হচ্ছে ড্রব্যাক হিসেবে কাজ করছে, যে ভেজিটেটিভ এবং রিপ্রোডাক্টিভ দুটোকে ইকুয়াল প্রায়োরিটি ওয়েটেজ দেওয়া যাবে না। রিপ্রোডাক্টিভ ক্যারেক্টারের ওয়েটেজ বেশি হবে আর ভেজিটেটিভ ক্যারেক্টারিস্টিকের ওয়েটেজ কম হবে, বাট এখানে দেখা যাচ্ছে দুটোকে ইকুয়াল ওয়েটেজ দেওয়া হচ্ছে। তো এই ছিল আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন সিস্টেমের বিভিন্ন যে ড্রব্যাক গুলো সেগুলো আমরা ডিসকাস করলাম। দেন হচ্ছে সেকেন্ড ক্লাসিফিকেশন সিস্টেম, সেটা হচ্ছে ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেম। যে ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেম কিসের উপর বেস করে করা হয়েছিল, ন্যাচারাল অ্যাফিনিটিস অ্যামং দ্য অর্গানিজম গুলোর মধ্যে যে ন্যাচারাল অ্যাফিনিটি প্রেজেন্ট আছে সেই ন্যাচারাল অ্যাফিনিটির উপর বেস করে। আর সেক্ষেত্রে আমরা যে সমস্ত ক্যারেক্টারিস্টিক গুলোকে কনসিডার করে থাকি সেখানে এক্সটার্নাল ক্যারেক্টার অ্যান্ড ইন্টারনাল ক্যারেক্টার প্রেজেন্ট থাকে। এক্সটার্নাল ক্যারেক্টারের মধ্যে হচ্ছে মরফোলজি, আর ইন্টারনাল ক্যারেক্টারিস্টিকের মধ্যে আমরা আল্ট্রা স্ট্রাকচার অফ সেল বা সাইটোলজি, সেকেন্ড হচ্ছে অ্যানাটমি, এমব্রায়োলজি অ্যান্ড ফাইটোকেমিস্ট্রিকে কনসিডার করে থাকি। তাহলে এই সমস্ত ক্যারেক্টারিস্টিক গুলো কি হচ্ছে না ইন্টারনাল ফিচারের মধ্যে আসবে, আর এই সমস্ত ক্যারেক্টারিস্টিকের উপর বেস করে আমরা ন্যাচারাল ক্লাসিফিকেশন করে থাকি জেনারেলি। এই ধরনের ক্লাসিফিকেশন সিস্টেমের সাপোর্টার কারা ছিলেন, জর্জ বেনথাম অ্যান্ড জোসেফ ডাল্টন হুকার। তাহলে বেনথাম অ্যান্ড হুকার দুজন সায়েন্টিস্ট যারা এই ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেম পদ্ধতিতে অ্যাঞ্জিওস্পার্ম যারা আছে বা ফ্লাওয়ারিং প্ল্যান্ট যারা আছে তাদের ক্লাসিফিকেশন করেছিলেন। আর একটা এক্সট্রা পয়েন্ট যেটা আমাদের এনসিইআরটিতে নেই, এই বেনথাম এবং হুকারের লেখা একটা বই হচ্ছে জেনেরা প্ল্যান্টারাম। আমরা পড়েছিলাম স্পিসিস প্ল্যান্টারাম, যেটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াসের লেখা একটা বই, আর বেনথাম আর হুকারের লেখা বই হচ্ছে জেনেরা প্ল্যান্টারাম। ওকে, তো আমরা দেখি এনসিইআরটি কি বলছে ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেম সম্পর্কে। এখানে বলছে ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেমস ডেভেলপড হুইচ আর বেসড অন ন্যাচারাল অ্যাফিনিটিস অ্যামং দ্য অর্গানিজমস গুলোর মধ্যে ন্যাচারাল অ্যাফিনিটির উপর বেস করে এই সমস্ত ক্যারেক্টারিস্টিক ক্লাসিফিকেশন সিস্টেমকে চালু করা হয়েছে। অ্যান্ড কনসিডার নট অনলি দ্য এক্সটার্নাল ফিচার, শুধুমাত্র এক্সটার্নাল ফিচারকে কনসিডার করা হয়নি, সেক্ষেত্রে ইন্টারনাল ফিচারকেও কনসিডার করা হয়েছে, যেমন কি হচ্ছে আল্ট্রা স্ট্রাকচার, অ্যানাটমি, এমব্রায়োলজি অ্যান্ড ফাইটোকেমিস্ট্রি। ফাইটোকেমিস্ট্রি মিনস প্লান্টের বডিতে থেকে যে সমস্ত হরমোন বা কেমিক্যালস যেগুলো সিক্রেশন হয়ে থাকে সেগুলো। এমব্রায়োলজির কথা যদি আমরা বলি তাহলে এমব্রায়োলজিতে কি হচ্ছে যে এমব্রায়ো ফর্মেশন হবে কি হবে না, এবং সেখানে এমব্রায়ো যদি ফর্মেশন হয় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে তাদের সিড ফর্মেশন হবে কি হবে না, এই সমস্ত বিষয়গুলো এমব্রায়োলজি। অ্যানাটমির গল্পে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে অ্যাস্টিভেশন বা প্লাসেন্টেশনের গল্প চলে আসবে, বা জাইলেম ফ্লোয়েম প্রেজেন্ট আছে কিনা,
ভাস্কুলার প্ল্যান্ট বলবো কি বলবো না, এগুলোর উপরে বেস করে কিন্তু ক্লাসিফাই করা হয়ে থাকে। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন সিস্টেম। তো ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন সিস্টেম যেটা আছে সেটা কিসের উপর বেস করে করা হয়েছে না, ইভলিউশনারি রিলেশনশিপ বিটুইন ভেরিয়াস অর্গানিজমস। ডিফারেন্ট যে অর্গানিজমস গুলো আছে তাদের মধ্যে যে ইভলিউশনারি রিলেশনশিপ, মানে কোনটা থেকে কোন অর্গানিজমের তো উৎপত্তি হয়েছে, ইভলিউশনের বেসিসে যে একটা প্ল্যান্ট থেকে এরকম দুটো প্ল্যান্ট গ্রুপ ডিভাইডেড হয়েছে, সেখান থেকে আবার কি হয়েছে নতুন কোনো অ্যানসেস্টার এসছে, এখান থেকে অন্য একটা অ্যানসেস্টার এসছে। তাহলে এই যে ইভলিউশনারি রিলেশনশিপ সেটার উপরে বেস করে আমরা কিন্তু ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন করে থাকি। ওকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেম ট্যাক্সার মধ্যে থাকা সমস্ত অর্গানিজম গুলোর কি হচ্ছে কমন অ্যানসেস্টার দেখা যায়। যেমন আমরা যদি বলি ব্রায়োফাইটস, তাহলে ব্রায়োফাইটস যারা আছে ব্রায়োফাইটস এর মধ্যে আমরা জানি দুটো গ্রুপ থাকে, একটা হচ্ছে মসেস আর একটা হচ্ছে লিভারওয়ার্টস। তো এই যে লিভারওয়ার্টস যারা আছে তাদের অরিজিন কারা, এদের পূর্বপুরুষ কারা আছে, এদের সবার যত রকমের লিভারওয়ার্টস আছে সবার কিন্তু কমন অ্যানসেস্টার সেম হবে, অ্যানসেস্টার কিন্তু সেম হবে। ঠিক একই রকম ভাবে ব্রায়োফাইটস যারা আছে এদের যে অ্যানসেস্টার হবে এদের সবার কিন্তু অ্যানসেস্টার সেম হবে। তার মানে কি একটা ট্যাক্সাতে, আর ট্যাক্সা বা ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি এগুলো আমরা ডিসকাস করেছি লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারে, সেখান থেকে দেখতে পারো ট্যাক্সা কি জিনিস। তাহলে এই যে সেম ট্যাক্সা যারা আছে সেই সেম ট্যাক্সাতে যত রকম অর্গানিজম আছে তাদের সবারই কিন্তু কমন অ্যানসেস্টার আমরা দেখতে পাবো। এখন কথা হচ্ছে এই যে ইভলিউশনারি রিলেশনশিপ সেটাকে আমরা কিভাবে ফাইন্ড আউট করবো, বা এটার উপর বেস করে আমরা যে ক্লাসিফিকেশন করছি তো সেটাকে আমরা কিভাবে ফাইন্ড আউট করবো। তো বলা হচ্ছে মেইনলি বেসড অন ফসিল এভিডেন্সেস। তাহলে ফসিল এভিডেন্স গুলোর উপর বেস করে ইভলিউশনারি রিলেশনশিপ ফাইন্ড আউট করা হয়, আর সেখান থেকে কিন্তু ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন কমপ্লিট করা হয়ে থাকে। ওকে, কিন্তু সাপোজ সেখানে ফসিল এভিডেন্স নেই, তাহলে ফসিল পাওয়া যায়নি, তাহলে ফসিল যদি পাওয়া না গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মেনি আদার সোর্সেস ইউজ করা হয়ে থাকে ইনফরমেশনের জন্য। এখন এই সোর্সেস গুলো কি কি সেগুলো সম্পর্কে আমাদেরকে দেখতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনটে সোর্সের কথা এনসিইআরটি আমাদেরকে বলেছে, নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, সাইটোট্যাক্সোনমি অ্যান্ড কেমোট্যাক্সোনমি। এই তিনটে সোর্সের উপরে বেস করে আমাদের ক্লাসিফিকেশন করা হয়ে থাকে ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন। যেখানে আমরা নিউমেরিক্যাল ট্যাক্সোনমিতে কি দেখতে পাবো, নিউমেরিক্যাল ট্যাক্সোনমিতে জেনারেলি কি করা হয়ে থাকে, যতগুলো অবজারভেবল ক্যারেক্টারিস্টিক একটা প্লান্টের ক্ষেত্রে হতে পারে সেই সমস্ত ক্যারেক্টারিস্টিক গুলোকে কি করা হচ্ছে কম্পিউটারের মধ্যে ডেটাবেস করে রাখা হয়েছে, এবং ডেটাবেস করে কি করেছে সেগুলোকে নাম্বার অ্যান্ড কোড অ্যাসাইন করা হয়েছে। তাহলে যে ক্যারেক্টার গুলো আমরা দেখছি অবজারভেবল ক্যারেক্টার, সেই অবজারভেবল ক্যারেক্টার গুলোকে নাম্বার অ্যান্ড কোড দিয়ে অ্যাসাইন করা হয়েছে, এবং এগুলোকে কি করা হচ্ছে ডেটা প্রসেস করা হয়। ডাটা প্রসেসিং এর মাধ্যমে আমরা নিউমেরিক্যাল ট্যাক্সোনমিকে ইউজ করে ক্লাসিফিকেশন করতে পারি। ওকে, দেন বলা হচ্ছে ইচ ক্যারেক্টার ইজ গিভেন ইকুয়াল ইম্পর্টেন্স, এবং প্রতিটা ক্যারেক্টারকে সে ভেজিটেটিভ হোক বা রিপ্রোডাক্টিভ হোক বা যত রকমের ক্যারেক্টারিস্টিক পসিবল আছে, একটা অবজারভেবল ক্যারেক্টারিস্টিক প্রেজেন্ট আছে একটা প্লান্ট অর্গানিজমের মধ্যে, সমস্ত ক্যারেক্টারিস্টিক গুলোকে কিন্তু ইকুয়াল ওয়েটেজ বা ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়া হয়ে থাকে। এবং এর আরেকটা ফায়দা হচ্ছে যে অ্যাট এ সেম টাইম, একদম সেম টাইমে আমরা হান্ড্রেডস অফ ক্যারেক্টারকে কিন্তু কনসিডারেশন করতে পারি, যেহেতু প্রসেসিংটা কম্পিউটারের মাধ্যমে হয়ে থাকে। তাই কোডিং যখন সিস্টেম করা আছে, আমি যখনই কোনো একটা প্ল্যান্ট স্যাম্পলকে তার ডায়াগ্রামকে বা কোনো একটা প্ল্যান্ট স্যাম্পলের ছবি তুলে যখনই আমরা কম্পিউটারের মধ্যে ফেলবো, সঙ্গে সঙ্গে সে কি হবে, সে সমস্ত কোডগুলোকে প্রসেসিং করে, ডেটাকে প্রসেসিং করে ফাইনালি আমাদের কাছে তুলে ধরবে যে এর কমন অ্যানসেস্টার কারা, এর অ্যানসেস্টার কারা, সেখান থেকে কারা এসছে, সেখান থেকে কারা এসছে, এভাবে কি হচ্ছে আমাদের কাছে কমপ্লিট ক্লাসিফিকেশন সিস্টেম আমাদের কাছে চলে আসবে। তো এটাকে বলা হচ্ছে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি। নিউমেরিক্যাল কেন বলছে, যেহেতু নাম্বার এবং কোডকে ইউজ করে ট্যাক্সোনমি করা হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি। দেন হচ্ছে সাইটোট্যাক্সোনমি। সাইটো মিন্স সেল, তাহলে সেলের ট্যাক্সোনমি কি হচ্ছে, এটা সাইটোলজিক্যাল ইনফরমেশন কি ইউজ করছে। সাইটোলজিক্যাল ইনফরমেশন কি ইউজ করে যখন ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন করা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে সাইটোট্যাক্সোনমি। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা কাকে কাকে বেসিস করে থাকি, ক্রোমোজোম নাম্বার, ক্রোমোজোম স্ট্রাকচার অ্যান্ড ক্রোমোজোম বিহেভিয়ারকে। তাহলে ক্রোমোজোম নাম্বারের উপরে বেস করে, ক্রোমোজোম স্ট্রাকচারের উপরে বেস করে এবং ক্রোমোজোম বিহেভিয়ারের উপরে বেস করে যে সাইটোলজিক্যাল ইনফরমেশন আছে সেগুলোকে কালেকশনের মাধ্যমে যখন ক্লাসিফিকেশন করা হচ্ছে তখন সেই ট্যাক্সোনমিকে বলা হচ্ছে সাইটোট্যাক্সোনমি। আর ফাইনালি হচ্ছে কেমোট্যাক্সোনমি। যে কেমোট্যাক্সোনমিতে কি হচ্ছে, কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট, এই কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট গুলোকে ইউজ করে কনফিউশনকে দূর করে ক্লাসিফিকেশন করা হয়ে থাকে। তো এটাকে বলা হচ্ছে কেমোট্যাক্সোনমি।
তো এই পর্যন্ত ছিল আমাদের ডিসকাশন, যেখানে আমরা কি দেখলাম যে না ফসিল এভিডেন্স না থাকলেও আমরা কিন্তু ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন সিস্টেমকে কাজে লাগাতে পারি। এই যে ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন সিস্টেম সেটা হচ্ছে মোস্ট অ্যাকসেপ্টেড অ্যান্ড অ্যাডভান্সড ক্লাসিফিকেশন সিস্টেম টিল নাও। এখনো পর্যন্ত এটাই হচ্ছে সব থেকে অ্যাকসেপ্টেড এবং অ্যাডভান্সড ক্লাসিফিকেশন সিস্টেম। এবং এই ক্লাসিফিকেশন সিস্টেমের সাপোর্টার হচ্ছেন হাচিনসন, অ্যাংলার অ্যান্ড প্রেন্টেল, আরো অন্যান্য সায়েন্টিস্ট ছিলেন যারা এই প্রসেসে ক্লাসিফিকেশন সিস্টেমের মাধ্যমে ক্লাসিফিকেশন কমপ্লিট করেছিলেন। ওকে, তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা ফার্স্টলি এটা দেখলাম যে প্লান্ট কিংডম যেটা আছে সেই প্লান্ট কিংডমের যে ক্লাসিফিকেশন, সেই প্লান্ট কিংডমের ক্লাসিফিকেশন কিন্তু আর্লিয়েস্ট টাইম থেকে ভ্যারিয়েবিলিটি শো করছে। ওভার দ্য টাইম সেটা চেঞ্জ হতে আছে। যেমন আমরা টু কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগির সঙ্গে ফানজাই এবং প্লান্টকে দেখতে পেয়েছিলাম। পরবর্তীতে যখন থ্রি কিংডম ক্লাসিফিকেশন আসলো তখন ব্যাকটেরিয়া অ্যান্ড ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়া এরা সেপারেটেড একটা কিংডমে চলে গেল। কিন্তু তখনও পর্যন্ত প্রোটিস্ট যারা ছিল এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্ল্যান্টি এবং ফানজাই যারা ছিল তারা কিন্তু একই ক্লাসিফিকেশন সিস্টেমের মধ্যে ছিল বা একই কিংডমের মধ্যে প্রেজেন্ট ছিল। যখন ফোর কিংডম ক্লাসিফিকেশন আসলো তখন প্রোটিস্টটা বেরিয়ে গেল, কিন্তু তখনও পর্যন্ত হায়ার প্লান্টস এবং ফানজাই কিন্তু সেম কিংডমের মধ্যে থেকে গেল। ফাইভ কিংডম ক্লাসিফিকেশনে ফাইনালি প্লান্টস আলাদা হয়ে গেল এবং যে ফানজাই আছে যারা তারাও আলাদা হয়ে গেল। এভাবে কিন্তু ওভার দ্য টাইম কি হচ্ছে প্লান্ট কিংডমের যে ক্লাসিফিকেশন সেটা কিন্তু ভ্যারিয়েবিলিটি শো করেছে। ফাইনালি ফাইভ কিংডম ক্লাসিফিকেশন অনুসারে যে ডিভিশন গুলো আমরা দেখতে পাই সেই ডিভিশন, পাঁচটা ডিভিশন আমরা দেখতে পাই জেনারেলি: অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। এই পাঁচটা যে ডিভিশন আছে এই পাঁচটা ডিভিশন সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। যেখানে ফার্স্টলি আমাদের ডিসকাশনের পার্ট হচ্ছে ক্লাসিফিকেশন সিস্টেম। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাঞ্জিওস্পার্ম যারা আছে সেই অ্যাঞ্জিওস্পার্ম গুলোকে ফার্দার কি হচ্ছে ক্লাসিফাই করা হয়ে থাকে তিনটে ক্লাসিফিকেশন সিস্টেমের মাধ্যমে, যেগুলো সব থেকে আর্লিয়েস্ট হচ্ছে আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন সিস্টেম, আর সব থেকে অ্যাডভান্সড হচ্ছে ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন সিস্টেম, আর এছাড়াও আমরা ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেম দেখতে পাই। আর্লিয়েস্ট ক্লাসিফিকেশন সিস্টেম ছিল কিছু এক্সটার্নাল মরফোলজির উপরে বেস করে এবং সেখানে ফিউ ক্যারেক্টারিস্টিককে কনসিডার করা হতো, যার কারণে কি হতো না বহু ক্লোজলি রিলেটিভ স্পিসিস যারা ছিল তারা পরস্পর থেকে সেপারেটেড হয়ে যেত। তো এটা একটা ড্রব্যাকের মধ্যে চলে আসলো। আর এই প্রসেসে যেহেতু ভেজিটেটিভ এবং রিপ্রোডাক্টিভ দুরকমেরই ক্যারেক্টারিস্টিককে আমরা প্রায়োরিটি দিতাম এবং দুজনকে যেহেতু ইকুয়াল প্রায়োরিটি দিতাম, তো এটাও একটা ড্রব্যাক, কারণ ভেজিটেটিভ ক্যারেক্টারিস্টিক যেগুলো আছে সেগুলো এনভায়রনমেন্ট দ্বারা ইজিলি অ্যাফেক্টেড হয়ে থাকে, বাট রিপ্রোডাক্টিভ গুলো ইজিলি অ্যাফেক্টেড হয় না। ওই জন্য রিপ্রোডাক্টিভ ক্যারেক্টারিস্টিকের উপর বেস করে ক্লাসিফিকেশন হচ্ছে মোর লায়েবল হয়ে থাকে, মোর রিলায়েবল হয়ে থাকে। বাট ভেজিটেটিভ ক্যারেক্টারিস্টিকের উপর বেস করে ক্লাসিফিকেশনটা খুব বেশি প্রেফারেবল হয় না। ওকে, এছাড়া আমরা কি ডিসকাস করেছিলাম যে ক্যারোলাস লিনিয়াস এই আর্টিফিশিয়াল সিস্টেমে ক্লাসিফিকেশন করেছিলেন এবং সেক্ষেত্রে তিনি অ্যান্ড্রেসিয়াম ক্যারেক্টারিস্টিককে চুজ করেছিলেন, স্ট্যামেন কে চুজ করেছিলেন ক্লাসিফিকেশন সিস্টেমের জন্য। তো সেই জন্য এটাকে বলা হয় সেক্সুয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তো সেক্সুয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের প্রবর্তক যিনি হচ্ছেন তিনি হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস, এবং আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন সিস্টেমও কিন্তু তিনি সাপোর্টার হিসেবে কাজ করেছিলেন। ওকে, দেন আমরা ডিসকাস করেছিলাম ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেম। সেখানে শুধুমাত্র এক্সটার্নাল ফিচার বা মরফোলজি কনসিডার করা হয়নি, তার সঙ্গে অ্যানাটমি, সাইটোলজি, এমব্রায়োলজি এবং ফাইনালি আমরা দেখতে পেয়েছি যে ফাইটোকেমিস্ট্রিকে তিনি কনসিডারেশনের মধ্যে আনা হয়েছিল। এক্ষেত্রে এদের সাপোর্টার ছিলেন কে? জর্জ বেনথাম এবং জেডি হুকার, তো জোসেফ ডাল্টন হুকার। তো তাদের লেখা একটা বই ছিল জেনেরা প্ল্যান্টারাম। অ্যান্ড ফাইনালি আমরা দেখতে পাচ্ছি ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন। ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইভলিউশনারি রিলেশনশিপই ছিল মেজর। এছাড়া অন্যান্য ক্যারেক্টারিস্টিকও কিন্তু এক্ষেত্রে কনসিডারেশনে ছিল, কিন্তু যেটা অবশ্যই ম্যান্ডেটরি ছিল সেটা হচ্ছে ইভলিউশনারি রিলেশনশিপ। আর ইভলিউশনারি রিলেশনশিপ যখন ফাইন্ড আউট করতে যাওয়া হলো সেখানে দেখা গেল কি যে একই ট্যাক্সাতে যে সমস্ত অর্গানিজম গুলো আছে সমস্ত অর্গানিজমের কিন্তু কমন অ্যানসেস্টার সেম। এবং আমরা দেখতে পাচ্ছি কি যে না এই যে এর যে বেসিস, স্টাডি অফ বেসিস, সেটা ছিল ফসিল এভিডেন্স। যদি ফসিল এভিডেন্স কোনো ক্ষেত্রে দেখতে না পাওয়া যায় তখন আমরা কি করেছিলাম তিন রকমের ট্যাক্সোনমিক্যাল স্টাডি, নিউমেরিক্যাল ট্যাক্সোনমিক্যাল স্টাডি এবং নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, সাইটোট্যাক্সোনমি এবং কেমোট্যাক্সোনমিকে ইউজ করে আমরা কিন্তু ক্লাসিফিকেশন করতে পারি। তো এই ছিল আজকের দিনের আমাদের মেইন সামারি অফ ডিসকাশন। নেক্সট ডেতে আমরা ডিসকাস করব অ্যালগি। ওকে, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।